স্বর্ণলতা লিখেছেন তারকনাথ গঙ্গোপাধ্যায়। ৭১ পরিচ্ছেদ। শশীর চক্ষু ফুটিল। শশীভূষণ রামসুন্দর বাবুর বাড়ি হইতে নিজ বাড়ি আগমন করিয়া প্রমোদার নিকট সমুদয় বৃত্তান্ত বর্ণনা করিলেন। প্রমোদা শুনিয়া ২-৪বার দীর্ঘ নিঃশ্বাস ত্যাগ করিলেন, কিন্তু কথা কহিলেন না। ক্ষণকাল নীরবে পতির নিকট বসিয়া থাকিয়া তথা হইতে যাইবার জন্য গাত্রোত্থান করিলেন। শশীভূষণ জিজ্ঞাসিলেন, কোথায় যাও? আমার কথা শুনে চুপ করলে যে? প্রমোদা উত্তর করিলেন, আমি আসি। এই বলিয়া নিচে মায়ের নিকট আসিলেন। শশীভূষণের যাহা কিছু সম্পত্তি ছিল সকলই প্রমোদার নামে। প্রমোদার নামে কাগজ, প্রমোদার নামে বাড়ি, প্রমোদার নামে জমি জমা, নগদ টাকাও প্রমোদার কাছে। প্রমোদা শশীভূষণকে বুঝাইয়া দিয়াছিলেন, স্ত্রীর নামে ধন রাখিলে সে ধনে কোনো শরিকের অংশ থাকে না। দায় বিবাদের সময় সে বিষয় কেহ নিলাম করিয়া লইতে পারে না। পুরুষের নামে থাকিলে কোনো একটা দাবিতে লোকে বিষয় বেচিয়া লইতে পারে। স্ত্রীর নামে থাকিলে তাহার কোনো ভয় থাকে না। শশীভূষণ এই মন্ত্রে দীক্ষিত হইয়া কায়মন বাক্যে এতকাল ইহারই অনুসরণ করিয়া আসিতেছিলেন। বিধুভূষণের জমি জমার খাজনা দিবার উপায় ছিল না, এজন্য প্রথমত শশীভূষণ সমুদায় খাজনা দিতেন। না দিলে যদি বিক্রয় হইয়া যায়, তাহা হইলে উভয়েরই ক্ষতি। প্রমোদার পরামর্শে ক্রমে তিনি খাজনা দেওয়া বন্ধ করিলেন। পরে নিলাম হইবার সময় সেগুলি সমুদয় প্রমোদার নামে কিনিয়া রাখিয়াছিলেন। নগদ টাকা যখন যাহা হাতে থাকিত, প্রমোদার উপদেশ ক্রমে তদ্বারা অলঙ্কার প্রস্তুত করিতেন। প্রমোদা কহিতেন, হাতের টাকা একবার গেলে আর পাওয়া যায় না। একখানা গয়না গড়ে রাখলে সে টাকা মজুদ থাকে, দরকার হলেই বন্ধক দেওয়া যায়, বিক্রি করা যায়, আবার টাকা হাতে আসিলে ছাড়াইয়া লওয়া যায়। শশীভূষণের ঘরে স্বয়ং লক্ষ্মী অবতীর্ণা। আজই শশীভূষণের ৪০০০ টাকার প্রয়োজন হইয়াছে। শশীভূষণ নিঃশঙ্ক চিত্তে বাড়ি আসিলেন। প্রমোদাকে বলিলেই টাকা পাইবেন, এমনকি চাহিতেও হইবে না। তাহার মুখে সমুদয় অবস্থা অবগত হইয়াই প্রমোদা টাকা দিবেন। কিন্তু প্রমোদা যখন কথা না কহিয়া উঠিয়া গেলেন, তখন শশীভূষণের কিঞ্চিৎ চিত্তচাঞ্চল্য হইল। চিত্তচাঞ্চল্যের কারণ কি? প্রমোদা কি টাকা দেবেন না? শশীভূষণের মনে যখন এই প্রশ্ন উদিত হইল, তখন মাথা নাড়িয়া ভাবিলেন, তাও কি কখনো হইতে পারে? প্রমোদা নিচে গিয়া মাতাকে ডাকিলেন। মাতা অবিলম্বে প্রমোদার নিকট আসিলেন। প্রমোদা জিজ্ঞাসিলেন, মা, ওদিকে কেউ আছে কি? তাহার জননী উত্তর করিলেন, না। প্রমোদা কহিলেন, তবে এই তক্তাপোষে বসে শোনো। প্রমোদার মাতা অস্ফুট স্বরে কি কি বলিয়া প্রমোদার পার্শ্বে বসিলেন। তাহার শরীর প্রমোদার শরীরে স্পর্শ হইল। প্রমোদা কহিলেন, একেবারে গায়ের উপর চেপে পড়লে যে? প্রমোদার জননী সকাতরে কহিলেন, না মা, না মা, আমি দেখতে পাই নাই। তোমার চোখ নাই বুঝি? এর মধ্যে কানা হলে? কান থাকে শোনো, না থাকে তো বলো, আমি চুপ করি। বলো মা, বলো, আমি শুনছি। প্রমোদা জননীকে ক্ষমাদানে বাধিত করিয়া কহিলেন, শুনেছ কি হয়েছে? না। তুমি কি সমস্ত দিন কানের ছিপি দিয়ে বসে থাকো? জননী কাতর স্বরে কহিলেন, আমাকে তোমরা না বললে আমি কার কাছে শুনবো? তুমি তো আমাকে কোনো কথাই কও নাই। প্রমোদা উত্তর করিলেন, তবে আর ভূমিকায় কাজ নাই। এখন শোনো, সেদিন সাহেব এসেছিল। সে হুকুম দিয়ে গিয়েছিল, যদি ওরা কাগজ না বুঝে দিতে পারে তবে কর্ম থাকবে না। জননী আশ্চর্য হইয়াছেন ভান করিয়া একটু উচ্চস্বরে কহিলেন, কি সর্বনাশ! এখন কি হবে? তুমি যদি অমন করে চেঁচাও তাহলে এখান থেকে উঠে যাও। না মা, আর চেঁচাবো না।
প্রমোদা আবার ক্ষমা করিয়া কহিলেন, কাগজ তো বুঝবার জো নাই। বাবুকে মাতাল পেয়ে যে যা পেরেছে তাই চুরি করেছে। আমাদের এরা চুরি করেননি, কিন্তু পরে যা নিয়েছে তার তো ভাগ পেয়েছেন। এখন হয় জেলে যেতে হবে, নয় পুলি পোলাও যেতে হবে। পিলোপিনাংকে লোকে প্রায়ই পুলি ও পোলাওকে দ্বন্দ্ব সমাস করিলে যেরূপ হয় তাহাই প্রয়োগ করিয়া থাকে। জননী আগ্রহ সহকারে জিজ্ঞাসিলেন, এর আর কি উপায় নাই? প্রমোদা উত্তর করিলেন, আছে এক উপায়, কিন্তু সেও না থাকার মধ্যে। এখন যদি 4,000 টাকা অন্যান্য আমলাদের ঘুষ দেওয়া যায় তবে রক্ষা হয়। এরা বলছেন রক্ষা হয়, কিন্তু আমার মনে তো ভরসা হয় না। জননী দরিদ্রের কন্যা, দরিদ্রের বধূ, 50টি টাকা একত্র কখনো দেখিয়াছেন কিনা সন্দেহ। 4,000 টাকার নাম শুনিয়া তিনি ফেল ফেল করিয়া চাহিয়া রহিলেন। 4,000 কি ঢেকি না কুলো তা জানেন না, কিন্তু কথা কহিলে পাছে প্রমোদা রাগ করেন, এজন্য চুপ করিয়া রহিলেন। প্রমোদা জিজ্ঞাসিলেন, কথা কও না যে? জননী একটু ভাবিয়া বলিলেন, কত টাকা বললে? 4,000। জননী একটু ভাবিয়া বলিলেন, সে 20। প্রমোদা সক্রোধে কহিলেন, মরণ আর কি, তুমি কচি মেয়ে নাকি? জননী নীরব। প্রমোদা পুনরায় কহিলেন, 4,000 টাকা দিতে হলে আর প্রায় কিছুই বাকি থাকে না। কোম্পানির কাগজগুলি আর গহনাগুলি সব যায়। এখন উপায় কি? জননী ভীষণ বিপদে পড়িলেন। লোকে বলে বোবার শত্রু নাই, কিন্তু কার্যত সে কথা প্রলাপ বাক্য মাত্র। তিনি কথা কহিলেও প্রমোদা তিরস্কার করেন, না কহিলেও তিরস্কার করেন। আকাশ পাতাল ভাবিয়া স্থির করিতে পারিলেন না কি বলিবেন। এমন সময় প্রমোদা কহিলেন, আমার বিবেচনায় এ টাকা দিলেও নিস্তার নাই। লাভের মধ্যে টাকাও যাবে, প্রাণও যাবে। তাই আমি বলি, কোম্পানির কাগজ, নগদ ও গয়না যা কিছু আছে একদিন নিয়ে চলে যাই। এখানে থাকলে চক্ষু লজ্জার খাতিরে দিতে হবে, তফাতে থাকলে আর চক্ষু লজ্জা থাকবে না। আজ যদি টাকাগুলি দিই আর কাল উনি পুলি পোলাও যান, তবে আমরা ভিক্ষে করে বেড়াই আর কি? তা হবে না। মা, কি বলো তুমি? মাতার এক্ষণে দিন নির্ণয় হইল, এখন যতই চাবুক মারো ততই দৌড়াইবেন। কহিলেন, তার কি ভুল আছে? আপনার পাঁচি পুঁথি পরের দিয়ে দৈবজ্ঞী বেড়ায় হাবাতে হয়ে, সে কাজে যেন আমার বংশের কেউ না যায়। পরামর্শ স্থির করিয়া প্রমোদা শশীভূষণের নিকট আসিলেন। শশী জিজ্ঞাসিলেন, কোথায় গিয়েছিলে? ওই একবার মার কাছে গিয়েছিলাম, তার ব্যামো হয়েছে তাই দেখে এলাম। এই টাকাগুলি দিতে হবে তার কি? শশী অত্যন্ত কাতর স্বরে কথাটি কহিলেন। প্রমোদা উত্তর করিলেন, যখন দিতে হয় তখন দেওয়া যাবে। শশীভূষণের আর অধিক কথা কহিতে সাহস হইল না। পরদিন প্রাতে রামসুন্দর বাবু 2 জন পেয়াদা সমভিব্যাহারে শশীবাবুর বাড়ি আসিয়া শশীবাবুকে ডাকিলেন। শশী নিচে আসিয়া রামসুন্দর বাবুকে অভ্যর্থনা করিয়া বসাইলেন। রামসুন্দর কহিলেন, যদি কারুকে কিছু দেবার ইচ্ছা থাকে এই বেলা আমার কাছে দাও, নচেত আর সময় পাবে না। হিসাব বুঝে নিতে সরকার থেকে একজন ম্যানেজার এসেছে, ওই পেয়াদা তোমার তলবে এসেছে। এখন না দিলে কাছারিতে সকলই প্রকাশ হবে। শশীভূষণ এই কথা শুনিয়া উপরে স্ত্রীর নিকট আসিয়া প্রমোদাকে কহিলেন, তবে দাও, সেই কখানা কাগজ দাও, আর যাতে 1,000 টাকা হয় এমন খান কতক গয়না দাও। প্রমোদা কহিলেন, এখনই না দিলে নয়। না। প্রমোদা ক্ষণকাল নিস্তব্ধ থাকিয়া কহিলেন, দিলে কিছু লাভ হবে? আমি তাহলে বেঁচে যাব, নচেত আমাকে পুলি পোলাও যেতে হবে। প্রমোদা আবার খানিক নীরবে থাকিয়া কহিলেন, টাকা দিলে কেমন করে বেঁচে যাবে আমি বুঝতে পারি না। আমার মনে নিচ্ছে টাকা দিলে টাকাও যাবে, তুমিও যাবে।
শশীভূষণের তখন হৃৎকম্প উপস্থিত হইল। অতি কাতর স্বরে কহিলেন, আমি যদি যাই তবে আর আমার টাকা থেকে কি হবে? প্রমোদা মুখখানি আধার করিয়া কহিলেন, তাহলে আমাদের দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করে খেতে হবে, সে কি তোমার পক্ষে ভালো হবে? শশীভূষণের বুক ফাটিয়া যাইবার উপক্রম হইয়াছে। পূর্বাপেক্ষা বিনীত ভাবে প্রমোদার কাছে বসিয়া কহিলেন, তোমরা ভিক্ষা করবে কেন? আমার জমি জমা আছে, বাড়ি থাকলে তোমাদের স্বচ্ছন্দে চলবে, আর এই টাকা দিলে আমিও নিষ্কৃতি পাব। প্রমোদা অবনত বদন হইয়া রহিলেন। তদ্দর্শনে শশীভূষণ কহিলেন, শীঘ্র দাও, লোক এসে বসে আছে, দেরি হলে পর দেওয়া না দেওয়া সমান হবে। প্রমোদা তথাপি কথা কহিলেন না। তখন শশীভূষণ একটু রাগত হইয়া কহিলেন, দেবে কিনা বলো। শশীভূষণকে রাগত দেখিয়া প্রমোদার কথা কহিবার অবকাশ হইল। কহিলেন, অমন জোর করো যদি, তবে দেব না। শশীভূষণ পুনরায় কাতর স্বরে কহিলেন, আমার অপরাধ হয়েছে, এখন দাও। প্রমোদা কাঁদিতে কাঁদিতে কহিলেন, তোমাদের মতো কঠিন লোক আর নাই। কতদিন তোমার ভায়া জ্বালাতন করলেন, এখন তিনি গেলেন, তুমি লাগলে। আমার কপালে আর সুখ হলো না। বাবা কেনই বা আমাকে এমন জায়গায় বিয়ে দিলেন? প্রমোদা আর কথা কহিতে পারিলেন না, অনতি উচ্চস্বরে রোদন করিতে লাগিলেন। শশীভূষণের শিরে বজ্রাঘাত হইল, চুপ করিয়া শুনিতে লাগিলেন। একটু পরে প্রমোদা চক্ষু মুছিয়া কহিলেন, তুমি তো চললে, রাড়ের কি করে গেলে? শশীভূষণ কহিলেন, আমাকে তুমি ভাসালে, তুমি টাকা দিলে আর আমার বিপদ থাকে না। প্রমোদা ফোঁস ফোঁস করিয়া নিঃশ্বাস ছাড়িতে লাগিলেন। নিচে থেকে রামসুন্দর বাবু ডাকিতেছেন, শশীবাবু আসুন, বেলা হলো। শশী উচ্চস্বরে, এই যাই বলিয়া প্রমোদার পদযুগল ধরিয়া রোদন করিতে করিতে কহিলেন, প্রমোদা আমাকে রক্ষা করো, তুমি না রক্ষা করলে আমি আর রক্ষা পাইনে। প্রমোদা তোমার পায়ে পড়ি, রক্ষা করো। প্রমোদাকে যেন কে কতই প্রহার করিতেছে, এইরূপ করিয়া রোদন করিয়া উঠিলেন। বাবা আমার স্বপ্নেও জানতেন না আমার এমন দুরাদৃষ্ট হবে। আমার জীবনটা দুঃখে দুঃখে গেল, আমাকে কেন এখানে বিয়ে দিলেন? প্রমোদার কান্না শুনিয়া প্রমোদার জননী দৌড়িয়া আসিলেন এবং প্রমোদার শেষ কথাটা শুনিতে পাইয়া তাহারই উপর দ্বিতীয় মল্লিনাথের ন্যায় টিকা করিতে আরম্ভ করিলেন। কাঁদিতে কাঁদিতে কহিলেন, আমি তখনই তোমার বাপকে বলেছিলাম এ কাজে সুখ হবে না। তোমার বাপ আমার কথা না শুনে বাছা তোমাকে এখানে বিয়ে দিলেন। আমাকে গালি দিও না বাছা। ওরে গদাধর চন্দ্র, তুই এখন কোথায়? প্রমোদা ও প্রমোদার মা ঝড় আর আগুন একত্র হইয়া শশীভূষণের সর্বনাশ করিতে বসিলেন। রামসুন্দর বাবু বৈঠকখানা হইতে কহিলেন, শশীবাবু সত্বর আসুন, নইলে পেয়াদারা বাড়ির মধ্যে চলল। রামসুন্দরের কথা শুনিয়া শশী উন্মত্তের মতন হইয়া কহিলেন, প্রমোদা এতদিন তোমার সব সৎ পরামর্শের অর্থ বুঝতে পারলাম। তুমি আমাকে বোকা বলতে, আমি যথার্থই বোকা। তা না হলে তোমার মতন পাপিয়সীর কথায় আমার প্রাণের ভাই বিধুকে বাড়ি হতে তাড়িয়ে দেব কেন? আমার ঘরের লক্ষ্মী সরলাকেই বা মেরে ফেলবো কেন? সরলা আমার ঘরে আসা পর্যন্ত আমার দুঃখ হয় নাই, ক্লেশ হয় নাই। আমার সংসার রাজার সংসার ছিল। তোর পরামর্শে আমি এমন সরলাকে পৃথক করে দিলাম। সে যখন অন্যভাবে মরে তখন তোরই পরামর্শে আমি অন্ন দিলাম না। সরলা যখন অনাহারে প্রাণ ত্যাগ করলে তখনই আমি জানতে পারলাম আমার আর ভদ্রত্ব নাই। তুই সরলাকে মেরেছিস, তুই আমার সোনার ভাইকে পথের ভিখারি করেছিস। অবশেষে আমি ছিলাম, তুই আমাকেও খুন করলি। আমার যেমন কর্ম তেমনই ফল, তোরই বা দোষ কি? আমার সোনার প্রতিমা সরলাকে বিসর্জন দেবার ফল এতদিনে ফলল।
এই কথা বলিয়া ক্ষিপ্তের ন্যায় ভীষণ নেত্রে চতুর্দিকে দৃষ্টি নিক্ষেপ করিয়া শশীভূষণ গৃহের অভ্যন্তর হইতে চলিয়া গেলেন এবং অবিলম্বে বহির্দ্বারে গিয়া রামসুন্দর বাবুর সহিত একত্র হইলেন। কাছারিতে সকলে শশীভূষণের মুখ পানে নিরীক্ষণ করিয়া ভীত হইল। কেহ কোনো কথা না বলিতে তিনি নিজেই সমুদয় আত্মদোষের পরিচয় দিয়া কহিলেন, আমি এই অপরাধ করেছি, আমার উচিত দণ্ডবিধান করুন। সকলে দেখিয়া শুনিয়া অবাক হইয়া রহিল। ম্যানেজার একজন ডেপুটি কালেক্টর। শশীভূষণের অবস্থা দেখিয়া তাহার অত্যন্ত দুঃখ হইল, কিন্তু ন্যায়মতো কার্য না করিলেও নয়। সুতরাং শশীভূষণ যাহা যাহা বলিলেন তিনি সকলে লিখিয়া লইলেন। শশীভূষণের কথায় অল্প অধিক পরিমাণে সকলে দোষী হইলেন। মুহুরী, খাতাঞ্চি, হিসাবনবিশ ও রামসুন্দর বাবু এরা সকলেই শশীভূষণের সহিত হাজতে চলিলেন। সকলকে গারদে দিয়া ডেপুটি কালেক্টর মনে করিলেন শশীভূষণের অপরাধ সর্বাপেক্ষা গুরুতর। তাহার বিষয় আশয় বিক্রি করিয়া জমিদারের ক্ষতিপূরণ হওয়া উচিত, কিন্তু পাছে অস্থাবর বস্তু সমুদয় স্থানান্তর হয়, এই ভয়ে শশীর বাড়িতে পুলিশ পাহারা রাখিয়া দিলেন। সন্ধ্যাবেলা আকাশমণ্ডল মেঘে আচ্ছন্ন হইয়া বেগে বায়ু বহিতেছে। দেখিতে দেখিতে অল্প একটু বৃষ্টি হইয়া গেল। বৃষ্টি হইয়া কিঞ্চিত শীত বাড়িল। দারোগা দীনবন্ধু বাবু ও কনস্টেবল রমেশ শশীভূষণের বাড়ি পাহারা দিতেছেন। দারোগা আজই নিজে আসিয়াছেন, অপরকে পাহারা রাখিয়া তাহার প্রত্যয় হইল না। শীতে পাহারা দেওয়া বড় আমোদজনক কাজ নহে। বিশেষ অনভ্যাস প্রযুক্ত অল্পক্ষণের মধ্যেই দীনবন্ধু বাবু বিরক্ত হইয়া কহিলেন, রমেশ, তুমি তো জানো ভাই, আমি কোনো সরকারি লোক দিয়া নিজের কাজ করিয়ে লই না, কিন্তু তোমাকে যে দু একটা কথা বলি সে কেবল তোমাকে স্নেহ করি বলে। তুমি ভাই আজ রামধনের দোকান থেকে আধ পোয়া এনে দিতে পারো? বড় শীত শীত করছে। রামধনের নাম উল্লেখ করিয়া পরে ওজন বলিয়া দিলে আর জিনিসের নাম বলিতে হয় না। রমেশ কহিল, আজ্ঞা, আপনার একটা কাজ করব, তার জন্য এত কথা বলছেন কেন? আপনার অনুগ্রহ থাকলেই হলো। ক্ষণকাল বিলম্বে আধ পোয়া আসিল। দারোগা বাবু বোতলের গলায় তর্জনী প্রবেশপূর্বক বোতলটি উপুর করিলেন। পরে সেটিকে আবার স্বাভাবিকভাবে রাখিয়া নিজের অঙ্গুলিটি দীপ শিখায় ধরিলেন। ভালো জ্বলিল না। ঈষৎ মুখ বক্র করিয়া দারোগা বাবু কহিলেন, রমেশ, তোমাকে নূতন লোক পেয়ে ব্যাটা ঠকিয়ে দিয়েছে। কিন্তু দারোগা বাবু সেজন্য আধ পোয়া ফেরত দিলেন না, অল্প অল্প করিয়া সেটুকু সেবন করিলেন। দারোগা বাবু একটু পান করিতেছেন, এমন সময় রমেশকে কে ডাকিল। 5 মিনিটের মধ্যেই রমেশ শুনিয়া আসিলেন। দারোগা বাবুর আধ পোয়ায় কিছুই হইল না। এজন্য রমেশকে পুনরায় কহিলেন, তুমি তো জানো ভাই, আমি সরকারি লোক দিয়ে নিজের কাজ ইত্যাদি, অর্থাৎ আর আধ পোয়া আনো। রমেশের এবার মদ আনিতে দেরি হইল। দারোগা বাবু আবার সেটুকু সেবন করিলেন। এবার আর অঙ্গুলি দ্বারা পরীক্ষা করেন নাই কেমন জিনিস। সেবন করিয়া 1 মিনিটের মধ্যেই দারোগা বাবুর মনে হইতে লাগিল যেন তিনি দুগ্ধ ফেন সন্নিভ শয্যায় বসিয়া আছেন। যাই এই কথা মনে হইল, অমনি দারোগা বাবু তথা শয়ন করিলেন। যাই শয়ন করিলেন, অমনি নাসিকার ধ্বনি হইল। যাই নাসিকার ধ্বনি হইল, অমনি রমেশবাবু কিঞ্চিত অগ্রসর হইয়া বাড়ির মধ্যে প্রবেশ করিবার জন্য দ্বারে শব্দ করিলেন। যাই শব্দ করিলেন, অমনি দ্বার খুলিল। পূর্বেই বলা হইয়াছে, গ্রন্থকর্তারা সর্বস্থানেই যাইতে পারেন। যাই রমেশবাবু বাড়ির মধ্যে প্রবেশ করিলেন, অমনি সঙ্গে সঙ্গে গ্রন্থকর্তাও প্রবেশ করিলেন। করিয়া কি দেখিতে পাইলেন? প্রমোদা ও তাহার জননী সমুদয় গয়নাপত্র, টাকা কড়ি, কাপড় চোপড় একত্র করিয়া মোট বাঁধিয়া প্রস্তুত। রমেশ বাবুকে প্রমোদার মাতা ফিস ফিস করিয়া জিজ্ঞাসিলেন, কোন দরজা দিয়ে যাব, খিড়কি না সদর?
রমেশ কহিলেন, সদর। তখন প্রমোদার জননী প্রমোদাকে কহিলেন, তবে আর বিলম্ব করো না মা। প্রমোদা রমেশবাবুর হাতে টাকা গনিয়া দিলেন। রমেশবাবু গনিয়া লইলেন। অনন্তর প্রমোদার মাতা কাপড়ের মোট লইলেন এবং প্রমোদা একটি বড় হাত বাক্স লইয়া বাড়ির বাহির হইলেন। রমেশবাবু তাহার পশ্চাৎ পশ্চাৎ আসিয়া তাহাদিগকে বাড়ির বাহিরে রাখিয়া গেলেন। বিপিন, কামিনী, দাসদাসী সকলেই বাড়িতে রহিল। প্রমোদার নিজের পিত্রালয়ে গিয়া জিনিসপত্র রাখিয়া আসিবেন মানুষে দিন থাকিতেই নৌকা ভাড়া করিয়া রাখিয়াছিলেন। ঘাটে গিয়া দেখিলেন নৌকা প্রতীক্ষা করিতেছে। নিঃশব্দে দুজনে নৌকায় উঠিলেন। নাবিকেরা নৌকা ছাড়িয়া দিল। কিয়দ্দূর গমন করিয়া সন্ধ্যাবধি যে ঝড় হইতেছিল তাহার বেগ পূর্বাপেক্ষা শতগুণ প্রবল হইল। গগন মণ্ডল দেখিতে দেখিতে ঘোরতর ঘনঘটায় আবৃত হইল। 10 দিক অন্ধকার হইয়া গেল। তরতর শিলাবর্ষণ হইতে লাগিল। ক্ষণে ক্ষণে বিদ্যুতের আলো চক্ষুকে নিপীড়িত করিতে লাগিল। বৃহৎ বৃহৎ বৃক্ষ সমুদয় উৎপাটিত হইতে লাগিল। ভীষণ বজ্র নিনাদ হইতে লাগিল। শীতে শরীর জড়সড় হইয়া আসিল। পবনের গর্জনে কর্ণে তালা লাগিল। বৃক্ষ হইতে রাশি রাশি বিহঙ্গম মরিয়া নদীতে পড়িল। বাড়ি ঘর সমুদয় দেখিতে দেখিতে সমভূম হইয়া গেল। প্রমোদার নৌকা জলমগ্ন হইল। মুহূর্ত মধ্যে হাহাকার উঠিয়া গেল। কেহই কাহাকে দেখিতে পায় না। কাহারও কথা কাহারও কর্ণকুহরে প্রবেশ করে না। নাবিকেরা সাঁতার দিয়া কুলে উঠিল। প্রমোদার মাতা কাপড়ের মোটে ভর দিয়া ভাসিতে ভাসিতে তীরে উত্তীর্ণ হইলেন। প্রমোদার বাক্স অত্যন্ত ভারী ছিল। বাক্স ত্যাগ করিয়া যাইতে পারেন না। জলে হাবুডুবু খাইতে লাগিলেন। ক্রমশ তাহার সর্বাঙ্গ শিথিল হইয়া আসিল এবং তাহার হস্ত হইতে বাক্স খসিয়া জলমগ্ন হইল। পরক্ষণেই একটি প্রবল তরঙ্গ কর্তৃক তিনি কূলে নিক্ষিপ্ত হইলেন।